আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বেশ কিছুদিন ধরে দেশের এই পরিস্থিতি, তারপর আর কোনোভাবেই মনের ভিতরে ইচ্ছা হয়নি যে ভিডিও ভয়েস ওভার করি বা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করি। তবুও যেহেতু একটা ভালোবাসার জায়গা তৈরি করেছি, সেই জায়গা ছেড়ে খুব বেশি দিন দূরে থাকতে আসলে ইচ্ছা করে না। আর সবথেকে বড় সত্যি কথা হচ্ছে একটা অভ্যাস, যে কোনো কাজ করতে গেলে ভিডিওটা অন হয়ে যায়, ক্যামেরাটা। তো সেই জায়গা থেকে আসলে অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছে। তাই আপনাদের সাথে এই যে কাজকামগুলো শেয়ার না করতে পারলে ভালো লাগে না। সারাদিন বাসায় বোরিং থাকি, যখনই আপনাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করি বা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি, তখন কিন্তু একাকিত্বটা একদমই চলে যায়। যদিও একাকিত্ব বলতে আমার বাবু আর আমি দুজনেই সারাদিন বাসায় থাকি, তো মহিলারা তো সাধারণত গল্প গসিপিং এগুলোতেই অনেক বেশি অভ্যস্ত। তো সেই জায়গা থেকে দেখতে গেলে একদমই একাই হয়ে যায়। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে টেবিলটা একদমই অগোছালো ছিল। নিজের শারীরিক অসুস্থতার কারণে কোনোভাবেই ইচ্ছা হচ্ছিল না টেবিলটাকে একটু ডেকোরেশন করি। হাতের কাছে যা কিছু আছে তাই দিয়েই ভাবলাম ডেকোরেশনটা করে ফেলি। আসলে বাচ্চার ঘর সবসময় চাইলেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না, আর তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছুই করি না। এটা হয়তো অনেকেই ভাবতে পারে যে কেন এভাবে করি, কিন্তু আসলে বাচ্চাদের ঘর যেহেতু এলোমেলো করবে এটাই স্বাভাবিক। সবসময় ইচ্ছা থাকা সত্ত্বেও সব কিছু গুছিয়ে করতে পারি না। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে অনেক কিছু ইচ্ছা থাকলেও করা হয় না, করা হয়ে ওঠে না আর কি। তো তারপরও যতটুকু আমার সামর্থ্য বা আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর আমি যেই সময় ভিডিওটা করছিলাম তখন কারেন্ট না থাকায় আমার ভিডিওর রেজুলেশনটা খুবই খারাপ এসেছে, দেখতে খুব একটা ভালো হয়নি। তবে তারপরও হচ্ছে সামনাসামনি এই যে এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এই তো আমি এখানে যেটি ফুলটা থাকে সবসময় টেবিলের উপর ওটা দিয়ে রাখছি। আর এইখানে আরও কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমি সবসময় রাখি না, কারণ হচ্ছে আমার বাবু যেহেতু ছোট, ও করে কি গ্লাস থাকলে জগের পানি সম্পূর্ণ গ্লাসে ঢালতে যায় একা একা, আর তখন পুরো পানিটা সব ঢেলে একদম পুরো জায়গাগুলো ভিজিয়ে ফেলে। সেই জন্য আমি এখানে গ্লাস এগুলো কিছুই রাখি না। তো যাই হোক, এই তো ছিল আমার সিম্পল টেবিল ডেকোরেশনটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদিও ভিডিওটা ওইরকম সুন্দর বোঝা যাচ্ছে না, আর তাই হয়তো আমি আপনাদেরকে ওইভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি। আর আমি যেহেতু আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখি, সেই তুলনায় আমার ভিডিও খুবই নগণ্য। তো যাই হোক, তারপরও আমি তো চেষ্টা করি সবসময় একটু সুন্দর করে গুছিয়ে করতে, কিন্তু আমি আমার পরিস্থিতির সাথে পেরে উঠি না, আমার সময়ের সাথেও পেরে উঠি না। তো আমার মনে হয় খুব সুন্দর সুন্দর সব কিছু দেখানোর মানেই ব্লগিং লাইফটা না। এখানে হচ্ছে আপনার যেমন আছে, যা আছে সেই জায়গা থেকে আপনি কতটুকু করতে পারছেন এটাই মেইন। তো কথা বলতে বলতে দুপুরের রান্নার আয়োজনে চলে গিয়েছি, আর এখন শুনছি চারিদিকে ইলিশ মাছের দাম নাকি অনেক পরিমাণ কম। কিন্তু একদমই ভুয়া কথা। এই ভুয়া কথায় কান দিয়ে অনেক আপুরা দেখা যাচ্ছে জোর করে তাদের হাজবেন্ডদেরকে বাজার করতে পাঠিয়ে দিয়েছে মাছ কিনতে, কিন্তু আসলে সেটা একদমই ভুয়া। মাছের দাম যেমন ছিল তেমনই আছে। আর আমার হাজবেন্ড মাছ সবসময় কেটে নিয়ে আসে, কিন্তু এইবার কেন জানি আস্ত নিয়ে এসেছে। আমার এত বড় মাছ কাটার কোনো অভিজ্ঞতা নেই, তো তবুও এখন কিছু করার নেই, নিরুপায় হয়ে কাটতে হচ্ছে। আর ইলিশ মাছটা কেটে না আনলেও চলে, আমি বারণ করেছি, তবে সবসময় তো আর এত বড় সাইজের মাছ আনে না। এটা প্রায় 2 কেজি ছিল, তো সেই কারণে এটা ধরতে আমার মানে আমি হাতে পাচ্ছিলাম না, এতটাই চওড়া ছিল মাছটা। তো আমি কিভাবে কাটবো বুঝতে পারছিলাম না। তো তারপরও যেমন আর কি পেরেছি ওইভাবেই কেটেছি। আর এদিকে তো আমার
বাবাই সে তো আমার মাছ কাটা দেখছে এবং বলছে কিভাবে কি করে কাটছি সেটা সে দেখে নাকি শিখে রাখছে, পরে সেও নাকি আমাকে এভাবে কেটে কেটে রান্না করে দিবে। তো যাই হোক মাশাল্লাহ, এরকম সুন্দর সুন্দর কথা শুনতে কার না ভালো লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এইভাবে কাটতেছিলাম, আসলে আমার হচ্ছেই না, মানে আমি কীভাবে কাটবো আমি এটা বুঝতেই পারছি না। তো পিসগুলো দেখা যাচ্ছে অনেক, কোনোটা মোটা হয়ে গিয়েছে, কোনোটা চিকন হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে সামান্য একটু ডিম হয়েছিল, আর বেশি ডিম হলে ওই মাছগুলো কিন্তু খেতে খুব একটা স্বাদ হয় না। তো এই মাছটা কিন্তু খুব বেশি একটা ডিম হয়নি, সামান্য পরিমাণে ডিম হয়েছিল। তো আমি মাছের পিসগুলো ঠিক এরকমই কেটেছি, জানি না আমার কাটাটা কেমন হয়েছে। তো আমার কাছে না অনেক বেশি বড় মাছ, এগুলো শুধুমাত্র সরিষা ইলিশ করলে বা কাঁচা যে রান্নাটা করা হয় ইলিশ মাছ ওইটাই ভালো লাগে। এই এত বড় সাইজের মাছ ভাজি করলে ভালো লাগে না। তো জানি না আপনাদের কার কার কাছে কেমন কেমন লাগে, তবে আমি এদিকে কলমি শাকটা রান্না করে নিচ্ছি। আর একটা কথা, আমার কিন্তু ফ্রাই প্যানে বা নন স্টিকের কোনো প্যানে রান্না করলে খুব একটা ভালো লাগে না, আমার কাছে কেন জানি অন্যরকম লাগে। তবে আমি শুধু মাছ ভাজার ক্ষেত্রে ফ্রাই প্যানটা ব্যবহার করি, তাছাড়া ডিম অথবা অন্য কোনো কিছু ভাজতে গেলে আমি কিন্তু এই যে সিলভারের কড়াইগুলো বেশি মানে পছন্দ করি। তার কারণ হচ্ছে আপনারা নিজেরা এই পার্থক্যটা বুঝবেন। নন স্টিকের প্যানে যখন একটা ডিম ভেজে খাবেন তখন দেখবেন যে কেমন যেন একটা স্বাদ লাগে না, কিন্তু যখন আপনি এই যে এই লোহার কড়াই বা এই জাতীয় কড়াইগুলোতে ভাজবেন তখন দেখবেন যে ছোটোবেলায় মায়ের হাতের রান্নার যে টেস্টটা পেতেন ঠিক তেমনই লাগবে। আর গ্যাসের যে প্রবলেমটা আমাদের ম্যাক্সিমাম হয়ে থাকে, এটা কিন্তু এই ননস্টিকের পাত্রে রান্না করার কারণেই বেশি হয়ে থাকে। আমি কিছু আর্টিকেল দেখেছি যেখানে এটা আমি পেয়েছি যে ননস্টিকের কড়াইতে বা সসপ্যানে রান্না করাটা অনেক ক্ষতিকর। তবে আমি জানি না ওইটা কতটুকু সত্যি, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে খাবারের টেস্ট এবং গুণগত মানটা ভালো লাগে হচ্ছে আমরা আগের দিনে যে কড়াইগুলো ব্যবহার করতাম ওইগুলোতেই। নন স্টিকের এগুলোতে রান্না করতে আমার কাছে ভালো লাগে না, আমার আছে তারপরও আমার এগুলোতে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার টেস্টটা ভালো লাগে না। তবুও মাছ ভাজার ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে একসাথে অনেক মাছ ভাজা যায়, সেই কারণে আমি ফ্রাই প্যানটা ইউজ করি। তবে আমার ইচ্ছা আছে আমি এসএসের যে ফ্রাই প্যানগুলো পাওয়া যায় ওগুলোই কিনবো। আর এদিকে আজ আমার আন্টিও আসে নাই, তো সে কারণে আমার একার অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। ছেলেকে স্কুলে দিয়ে আমার যেহেতু বসে থাকতে হয়, আমি সেই সুযোগে এসে বাসায় যে কোনো কাজ করব সেটাও পারি না। তাই দেখা যাচ্ছে আমার অনেকটা লেট হয়ে যায় সব কিছু করতে। আবার সকালবেলায় স্কুল হওয়ার কারণে আমি গুছিয়েও যেতে পারি না। তো এই কারণেই দেখা যাচ্ছে যে ইচ্ছা থাকা সত্ত্বেও সব কিছু গুছিয়ে করতে পারি না, এলোমেলোভাবে সব কিছু করতে হয়। আর এই মূলত এজন্যই আপনাদের সাথে ভিডিওটা ওইভাবে শেয়ার করা হয় না। তো ইলিশ মাছের এই তেল ঝোল রেসিপিটা আমার খুব পছন্দ, এটা আমার মায়ের রেসিপি। আর এটা হচ্ছে প্রথমে সব ধরনের মশলা যেগুলো আমরা ইলিশ মাছে ব্যবহার করতে পারি, যেমন পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ,
তো এগুলা হচ্ছে কি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর তারপরে হচ্ছে একটু সামান্য একটু ভেজে নিয়েছি, আর তারপর দেখা যাচ্ছে এটাকে আমি রান্নাটা করে ফেলবো, অলমোস্ট কাঁচাই থাকবে। তো সেই কারণে বললাম। তো এই রান্নাটা আমার কাছে খুব খুব ভালো লাগে, আপনাদের কার কার কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখতে দেখতে আমি আপনাদের কাছে বলছি, যারা আমার ভিডিও দেখেন বা এতদিন ধরে আমার ভিডিও মিস করেছেন, তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মন্তব্যটা। আর যারা আজকে প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল অপশনটা ক্লিক করে দিবেন। কারণ হচ্ছে যারা ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না, আমার খুব খারাপ লাগে এই জন্যই, যে পরবর্তীতে ভিডিও যে দিব তার আর ইচ্ছা থাকে না। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে বলে দিচ্ছি আবারও, যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।